আসসালামু আলাইকুম। বাবার মৃত্যুর পর থেকে অদ্ভুত ভয়ানক সব ঘটনা ঘটতে থাকে নুরি এবং তার পরিবারের সাথে। প্রথমে মা আর এরপর বড় ভাই। এভাবেই পরপর 6 দিনের মধ্যেই মারা যায় পরিবারের আরও 2জন সদস্য। গ্রামের লোকেদের মতে ক্লায়েন্ট টিউসডেতে তাদের বাবা মারা গিয়েছিল, আর এই অশুভ দিনে মারা যাওয়ার কারণেই তার আত্মা ফিরে এসেছে। এবার সে তার সাথে করে তার সকল আপনজনদেরকে নিয়ে যাবে। তবে আসলেই কি তাই? আসলেই কি পৃথিবীতে অশুভ দিন বলে কোনো কিছু আছে? মৃত্যুর পর আসলেই কি আপনজনদেরকে মারার জন্য কেউ ফিরে আসে, নাকি এই সব ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? কালো জাদুতে ঘেরা বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি সদ্য মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান এই ইসলামিক হরর গল্পে রয়েছে অনেক রহস্য এবং টুইস্ট। তাই চলুন কোনো রকম দেরি না করেই সরাসরি চলে যাওয়া যাক গল্পে। আজকের গল্পটি শুরুই হয় একটা কালো জাদুর রিচুয়াল দেখানোর মাধ্যমে। ইন্দোনেশিয়ার এক ভয়ানক কালো জঙ্গলে রাতের অন্ধকারে বৃষ্টির মাঝে এই কালো জাদু পারফর্ম করা হচ্ছিল, যেখানে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল 2 ভাই বোনকে, নুরি এবং ইয়ান্দু। নুরি এখানে রিচুয়ালের মাঝখানেই হঠাৎ চিৎকার করতে আরম্ভ করে, যেন সে ভয়ানক কিছু দেখেছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং 6 দিন আগের দৃশ্য আমরা দেখতে পাই। কিভাবে এই সব কিছু শুরু হয়েছিল সেটা আমরা এখান থেকেই জানতে পারি। আমরা ইন্দোনেশিয়ার গ্রামে একজন প্রভাবশালী ব্যবসায়ীকে দেখতে পাই, যাকে গ্রামের সকলে ভীষণ সম্মান করত, সেই সাথে প্রশংসা করত তার ভালো মানসিকতার জন্য। লোকটির নাম ছিল ওয়ান্তো। ওয়ান্তো মূলত রাবার তৈরির কাজ করত। এখন বাজার করা শেষ করে ওয়ান্তো যায় তার গাছগুলোর কাছে, যেখানে আগে থেকেই তাদের এই গ্রামের প্রধান মিস্টার বুদি তার জন্য অপেক্ষা করছিল। মিস্টার বুদি মূলত তার কাছ থেকে জানতে চাইছিল যে সে কোন পদ্ধতিতে এই রাবার তৈরির কাজ করে। যে সিক্রেট পদ্ধতিতে সেই কাজটি করে সেটা জানতে পারলে এই গ্রামের অনেক উন্নতি হবে, কেননা এই গ্রামটি পাহাড়ের উপর অবস্থিত ছিল এবং অনেকের অনেকখানি জমি ছিল, যেখানে তারা এই সিক্রেট কাজে লাগিয়ে অনেক ইনকাম করতে পারত। অর্থাৎ গ্রামের মানুষের কথা চিন্তা করেই মিস্টার বুদি এই সিক্রেটের ব্যাপারে জানতে চাইছিল। তবে ওয়ান্তো এইবারও তার সাথে তার এই সিক্রেটের ব্যাপারটা শেয়ার করে না, বরং ব্যস্ততার দোহাই দেখিয়ে সেখান থেকে সে চলে যায়। যাওয়ার সময় সে যখন একটা ব্রিজের উপর ছিল, তখন আচমকাই পেছন থেকে একটা ট্রাক চলে আসে। তার অ্যাক্সিডেন্ট হতে হতে সে কোনো মতে বাঁচে। ট্রাকটির পেছনে লেখা ছিল, তোমাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, এই ট্রাকটিকে মনে রাখুন, কেননা সামনেও আমরা এই ট্রাকটিকে বারবার দেখতে চলেছি। আপাতত ওয়ান্তো নিজেকে কোনো মতে সামলে পৌঁছে যায় বাড়িতে। বাড়ির মেন দরজায় একটু সমস্যা হচ্ছিল, যে কারণে এক সাইডের দরজাটি খুলছিল না। তাকে এখানে তারই কয়েকজন লোক সাহায্য করে। এখন ভেতরে প্রবেশ করে তার দেখা হয় তার ছোট ছেলের সাথে, যে কিনা অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞাসা করে যে সে এই গরমের সময় জ্যাকেট পরে কেন ঘুরে বেড়াচ্ছে। তার বাবা ওয়ান্তো তাকে বলে যে তার শীত করছে, যা শুনে ওয়ান্তোকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে তার ছোট ছেলে ইয়ান্দু। তখন ওয়ান্তো তাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করে এবং জিজ্ঞাসা করে যে সে কলেজে ভর্তি হওয়ার ব্যাপারে কি ভেবেছে। উত্তরে ইয়ান্দু বলে যে সে তো আগেই বলেছে সে কলেজে পড়তে চায় না, বরং সে তার বাবার সাথে এই বিজনেস সামলাতে চায়। তবে ওয়ান্তো চাইছিল তার বাকি 2 ছেলে মেয়ের মতো করে ইয়ান্দুও কিছু একটা হোক। যদি সে কলেজে না পড়তে চায় তাহলে সে যেন পুলিশ একাডেমিতে ভর্তি হয়, যাতে করে তার ছোট ছেলে পুলিশ এটা বলতেও তার গর্ববোধ হয়। বাকি বিজনেস সে নিজেই সামলে নিতে পারবে। এই কথা বলে সে চলে যায় তার ঘোড়াশালের দিকে। এখানে তার খুব পছন্দের একটা ঘোড়া ছিল, যে ঘোড়ার দেখাশোনা করত ওয়ান্তোর ভাগ্নি এজেং। এজেং খুব লক্ষ্মী একটা মেয়ে ছিল, সে বাড়ির সব কিছুর খেয়াল রাখত। এখন ওই রাতে ওয়ান্তো এবং তার স্ত্রী রাহমির কথা থেকে আমরা জানতে পারি যে তাদের বড় ছেলে সেসা একজন ডক্টর, মেয়ে নুরির ইঞ্জিনিয়ারিং কালই কমপ্লিট হতে চলেছে। তাই তো ওয়ান্তো চাইছিল ইয়ান্দু যাতে পিছে না পড়ে যায়। তবে তারা এটাও জানতো যে আজ হোক বা কাল ইয়ান্দুই এই বিজনেস সামলাতে চলেছে। তাই তো রাহমি তার উপর প্রেশার ক্রিয়েট করতে মানা করে। ওয়ান্তো বলে যে সে চায় সে মারা যাওয়ার পরই যেন ইয়ান্দু তার বিজনেস সামলায়। সে তো এত দ্রুত মারা যাবে না, আর এখনকার সময়ে তো ডিগ্রির একটা সার্টিফিকেট ছাড়া যে কোনো মানুষই তাকে নিচু চোখে দেখবে। এই ব্যাপারে কথা বলতে বলতে হঠাৎ করে ওয়ান্তুর বুকে ব্যথা শুরু হয়। রাহমি তার কাছে ছুটে আসে। তখন ওয়ান্তু জানায় যে বিকালবেলা থেকেই তার প্রচণ্ড শরীর খারাপ করছে। তবে সে গুরুত্ব দিচ্ছে না, কেননা আগামীকাল নুরির গ্রাজুয়েশন ডে, সে সেখানে উপস্থিত থাকতে চায়।
রাহমি তাকে আপাতত এইসব নিয়ে না ভেবে বরং নিজের শরীর নিয়ে ভাবতে বলে এবং রেস্ট নিতে বলে। ওয়ান্তু এখন এই অবস্থায় গোসল করতে চাইলে রাহমি বলে সে যেন ভোরে উঠে নুরির কাছে যাওয়ার আগে গরম পানিতে গোসল করে নেয়, এতে করে তার শরীরের মধ্যে একটু ভালো লাগতে পারে। এমনিতেই হিটার লাগানো হয়ে গিয়েছে। ওয়ান্তুও তার স্ত্রীর কথা মেনে নেয় এবং রেস্ট নেয়। এখন পরদিন ভোরের দৃশ্য আমরা দেখতে পাই। ঘড়ির কাঁটায় তখন বাজে 4:30। ফজরের আজানে ঘুম ভাঙে রাহমির। আমরা জানতে পারি আজ ক্লায়েন্ট টিউসডে। রাহমি ইয়ান্দুকে ডাকতে চলে যায়। অন্যদিকে ওয়ান্তু ঢুকে যায় গোসল করতে, যেখানে আমরা দেখতে পাই এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে কিছু একটা সমস্যা দেখা দিয়েছিল, যে ব্যাপারে কোনো রকম ধারণা ছিল না ওয়ান্তুর। হঠাৎ করে তার কাল রাতের মতো বুকে ব্যথা শুরু হয়ে যায়। ওই সময় এই কারেন্টওয়ালা পানি তার পায়ে স্পর্শ করবে করবে এমন সময় সে ওইখান থেকে বেরিয়ে আসে, যার ফলে ওইবার আর তার কারেন্ট লাগে না। শরীরটা একটু ঠিক হওয়ার পর সে ওই পানিতে পা দেয়। পানি স্পর্শ করা মাত্রই তার শক লাগে এবং সে ফ্লোরে পড়ে যায়, যার ফলে সে সেখানেই মারা যায়। সিন কাট হয় এবং স্ক্রিনে আমরা কিছু কথা লেখা দেখতে পাই, যেখানে ইন্দোনেশিয়ার একটা বিশ্বাসের ব্যাপারে লেখা ছিল যে যদি কেউ ক্লায়েন্ট টিউসডেতে মারা যায় তাহলে লোকেরা বিশ্বাস করে যে তার আত্মা ফিরে আসে। পরিবার পরিজন অথবা খুব ক্লোজ কেউ থাকলে তাকে নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য। ক্লায়েন্ট টিউসডেতে মারা যাওয়াটাকে খুবই অশুভ বলে মানা হয় ইন্দোনেশিয়াতে। ওয়ান্তুও তো মারা গিয়েছিল ক্লায়েন্ট টিউসডেতে। ওই দিন এই খবর পাওয়া মাত্রই নুরি বাড়িতে ফিরে আসে। তার আজ গ্রাজুয়েশন ডে ছিল, যেটা নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল তার বাবা ওয়ান্তু, যে ওই দিনই মারা গেল। এই ব্যাপারটা নিয়ে সে অনেকটা ভেঙে পড়েছিল। ওয়ান্তুর মৃত্যুতে আসলে পরিবারের সকলেই ভীষণভাবে ভেঙে পড়েছিল। সেখানে সেসাও আসে, অর্থাৎ ওয়ান্তুর বড় ছেলে। তাদের সকলের মনে পড়তে থাকে ওয়ান্তু তাদেরকে কতটা বিশ্বাস এবং ভালোবাসার সাথে বড় করেছে। এখন পরিবারের সকলে এই দুঃখে ব্যস্ত ছিল। অন্যদিকে গ্রামের সকলে মিলে এই মৃত্যুর খবরাখবর পৌঁছানোর ব্যাপারে ব্যানার লিখছিল। এদের মধ্য থেকে একজন ছিল সায়োনো, ওয়ান্তুর দুলাভাই। এখন ওই সময় ঘরের ভেতর থেকে নুরি শুনতে পায় তার ভাই চেয়ারম্যানের সাথে কথা বলছে, যেখানে বেরিয়ে এসে সে জানতে পারে একটা রিচুয়ালের ব্যাপারে বলছিল গ্রাম প্রধান মিস্টার বদির। তার মতে ক্লায়েন্ট টিউসডে অনেক বেশি অমঙ্গলজনক একটা দিন। এই দিনে কেউ মারা গেলে নিজেদের সেফটির জন্য পরিবারের লোকেদেরকে একটা রিচুয়াল করতে হয়, যে রিচুয়াল মোতাবেক এখন এই পরিবারে যে 4 জন বেঁচে আছে তারা ওয়ান্তুকে গোরস্থানে নিয়ে যাওয়ার সময় তার সামনে দিয়ে প্লেট ভাঙবে, যাতে করে ওয়ান্তুর আত্মা ফিরে এসে তাদের কোনো ক্ষতি না করতে পারে। সেসা এইসবে একদমই বিশ্বাসী ছিল না। সে রেগে যায় এইসব কথা শুনে। সে নিজে তো রিচুয়াল করবেই না, এর উপর আবার সে এটাও বলে দেয় যে সে তার মাকেও এই রিচুয়াল করতে দিবে না। তবে নুরি এবং ইয়ান্দু এই রিচুয়াল করতে চাইছিল। নুরি এখানে সেসাকে বোঝায় যে রিচুয়াল করাতে তো কোনো ক্ষতি নেই, আর যদি এই রিচুয়াল করার ফলে তাদের উপর থেকে কোনো বিপদ দূর হয়ে যায় তাহলে ক্ষতি কিসের। এরপরও সেসা রাজি না হলে নুরি বলে সে যদি এই রিচুয়ালে অংশগ্রহণ না করতে চায় ঠিক আছে, তবে তাদের মা রাহমিকে যেন এই রিচুয়াল সে করতে দেয়। কথা শুনে সেসা আর কোনো কথা বাড়াতে চায় না। সে রিচুয়ালটি করবে না জানিয়ে জানাজার নামাজ পড়তে চলে যায়। এখন ওই প্লেটগুলো সংগ্রহ করে আনা হয়, যে প্লেটগুলো কখনো না কখনো ওয়ান্তু ব্যবহার করেছিল। এগুলোই রাস্তা দিয়ে ভাঙতে ভাঙতে লাশ নিয়ে এগিয়ে যেতে হবে। তবে রাহমি এখানে প্রথমেই অসুস্থ হয়ে পড়ে। সে ঠিকমতোভাবে দাঁড়াতে পর্যন্ত পারছিল না, প্লেট কিভাবে ভাঙবে। তাই তো সেসা বলে যে সে তার মাকে সামলে নিবে। এই ধরনের রিচুয়াল করার কোনো প্রয়োজন নেই। নুরি এবং ইয়ান্দু চাইলে এই রিচুয়াল করতে পারে, আর এমনটিই হয়। সেসা রাহমিকে ধরে পেছন পেছন হাঁটতে থাকে। অন্যদিকে নুরি এবং ইয়ান্দু ওই প্লেট ভাঙতে ভাঙতে সামনের দিকে হাঁটছিল। প্লেট শেষ হওয়ার পর তারা রাস্তায় কয়েন এবং ফুল ছেটাতে ছেটাতে গোরস্থানে গিয়ে পৌঁছায়। সেখানে পৌঁছে দাফন করা হয় ওয়ান্তুকে। এই সময়ে ভীষণভাবে ছটফট করছিল রাহমি। সে যেন নিজের জীবনসাথীকে এইভাবে বিদায় জানাতে একদমই পারছিল না। বারবার সে চিৎকার করে বলছিল তাকেও সাথে নিয়ে যেতে। কোনো মতে নুরি এবং এজেং মিলে তাকে সামলায়। এখন দৃশ্য চলে আসে মৃত্যুর পর প্রথম রাতে, যেখানে সকলে মিলে ওয়ান্তুর রুর মাগফিরাতের জন্য দোয়া করছিল। এমন সময় কোনো এক শক্তিকে আমরা ওই বাড়ির দিকে ধেয়ে আসতে দেখতে পাই। মুহূর্তের মধ্যে হঠাৎই রাহমি ওয়ান্তুর কণ্ঠের ডাক শুনতে পায়। ডাক শোনা মাত্রই সে আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে না। সে ছটফট হয়ে খুঁজছিল তার প্রিয় মানুষটাকে, কিন্তু কোথাও সে তার দেখা পাচ্ছিল না। শুধুমাত্র তার কণ্ঠই শুনতে পারছিল।
সে এখানে তার ছবির সামনে গিয়ে চিৎকার করে কাঁদতে থাকে এবং বলতে থাকে তাকে নিয়ে যেতে। ওয়ান্তু যেন তাকে একা ফেলে না যায়। সে বাকি জীবন কিছুতেই একা থাকতে পারবে না। তার এই চিৎকার এবং কান্নাকাটির আওয়াজ শুনে সকলেরই ভীষণ খারাপ লাগে। এরই মাঝে নুরি পৌঁছে যায় রাহমির কাছে এবং তাকে সামলানোর চেষ্টা করে। রাহমি তখনও চিৎকার করে বলছিল যে তাদের বাবা এসেছিল, সে তাদের বাবার সাথে যেতে চায়, সে একা থাকতে চায় না। এখানে ইয়ান্দুও তাদের মায়ের কাছে যেতে চাইছিল, তবে সেসা তাকে আটকে নেয় এবং বলে দোয়ার মাঝে না উঠতে। রাহমিকে সামলানোর জন্য নুরি এবং এজেং তো আছেই। এখন নুরি এখানে রাহমিকে কোনো মতে বুঝিয়ে শুনিয়ে তার রুমে নিয়ে আসে এবং সেখানে শুইয়ে দিয়ে সে যখনই চলে যেতে যাচ্ছিল তখনই রাহমি আবারও ওয়ান্তুর কণ্ঠের ডাক শুনতে পায়। সে নুরিকে বলে তার সাথেই থাকতে, তাকে জড়িয়ে ধরে রাখতে। সে কিছুতেই এই কষ্ট সহ্য করতে পারছে না। নুরি তাকে বোঝানোর চেষ্টা করে এবং তাকে জড়িয়ে ধরে সেখানেই থেকে যায়। ওই রাতটা নুরি তার মায়ের কাছেই ঘুমায়। তবে মাঝরাতেই হঠাৎ তার ঘুম ভেঙে যায় টেবিলের উপর তাদের পারিবারিক ছবির ফ্রেম পড়ে যাওয়ার আওয়াজ শুনে। নুরি ওঠে এবং ফ্রেমটি আবারও ঠিক করে রাখে। এরপর সে সেখানে থাকা একটা মোমবাতি নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। তবে মায়ের ঘর থেকে বের হতেই আচমকা ওই ঘরে থাকা একমাত্র মোমবাতিটি নিভে যায়, যেন সেখানে কোনো এক শক্তি ছিল। এখন নুরি ওই রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছিল, এমন সময় রান্নাঘর থেকে আওয়াজ ভেসে আসে, যেখানে যাওয়ার পর সে কাউকেই দেখতে পায় না। এমন সময় সে রাহমির ঘর থেকে কিছু একটা পান করার আওয়াজ শুনতে পায়, যা শুনে সে রাহমির ঘরের দিকে এগিয়ে যায়। ঘরের দরজা খুলতে যাবে এমন সময় অপোজিটে থাকা ওয়াশরুমের ভেতর থেকে আওয়াজ আসতে থাকে। নুরি ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায়। এমন সময় ওয়াশরুমের ভেতর দিয়ে বেরিয়ে আসে ইয়ান্দু। তাকে দেখে নুরি যেন হাঁপ ছেড়ে বাঁচে। ইয়ান্দু তার কাছে রাহমির ব্যাপারে জানতে চায়। নুরি যখন বলে যে রাহমি বারবার বলছিল ওয়ান্তু এখানে এসেছে, তখন ইয়ান্দু বলে যে নিশ্চয়ই তাদের সকলের এই রিচুয়ালটা করা উচিত ছিল, শুধুমাত্র দুইজন করলে হয়তোবা হবে না, আর এই কারণেই হয়তোবা রাহমির সাথে এখন এই সব কিছু হচ্ছে। নুরি এটা না মানতে চাইলে এজেং তাকে বলে যে সত্যিই এমনটি হতে পারে। তারও মতে ওয়ান্তুর মৃত্যু হয়েছে একটা খারাপ দিনে। তখনই সেখানে সেসা চলে আসে এবং তাদেরকে বলে আল্লাহর পৃথিবীতে খারাপ দিন বলতে কোনো দিন নেই, 30টি দিনই সমান। তারা শুধুমাত্র দুঃখী আছে, এই কারণেই এই সব কিছু নিয়ে ভাবছে। তাই এই মুহূর্তে আল্লাহর উপর বিশ্বাস রাখা প্রয়োজন। সেসা এখানে আরও জানায় যে তার কালই হসপিটালে ফিরে যেতে হবে। অসুস্থ রোগী রেখে সে এইভাবে বেশি দিন থাকতে পারবে না। যা শুনে ইয়ান্দু রেগে যায় এবং বলে সে তো এখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবছে। একথা বলে সে সেখান থেকে চলে যায়। সেসা তাকে বলতে থাকে যে তার নিজের কোনো দায়িত্ব জ্ঞান নেই বলে কি সে অন্যের দায়িত্বের ব্যাপারেও ভাববে না। নুরি কোনো মতে সেসাকে ঠান্ডা করে এবং রুমে যেতে বলে। এজেংও রুমে চলে যায়। ওই সময় আমরা নুরির পেছনে একটা পচংকে দেখতে পাই, যেটা লক্ষ্য করে না নুরি। এদিকে ঠিক একই সময় আমরা রাহমিকে দেখতে পাই, যে কিনা ঘুমিয়েছিল না, বরং এক নজরে তার ঘরে থাকা ফ্যানটির দিকে সে তাকিয়েছিল। এখন এইভাবেই প্রথম রাতটি কেটে যায়। দ্বিতীয় দিনের শুরু হয়। সকালে ঘুম ভাঙার পর নুরি তার মাকে ডাকতে যায়। তবে ঘরে গিয়ে রাহমিকে সে খুঁজে পায় না। শুধুমাত্র ঘরে কেন, পুরো বাড়িতে কোথাও সে রাহমিকে খুঁজে পাচ্ছিল না। সেসা তখন ফোনে কথা বলায় ব্যস্ত ছিল। নুরি এখানে এজেংকেও জিজ্ঞাসা করে যে তার মা কোথায়। এজেংও জানতো না, তাই তারা দুজন মিলে রাহমিকে খুঁজতে আরম্ভ করে। এমন সময় তারা দেখতে পায় বাড়ির সামনে রাস্তার মাঝখানে পড়ে আছে রাহমি। সেখানে সে যেন শীতে কাঁপছে, যা দেখে নুরি এবং এজেং দুজনই ব্যস্ত হয়ে পড়ে রাহমির কাছে যাওয়ার জন্য। তবে তারা কিছুতেই বাড়ির মেন গেটটা খুলতে পারছিল না। নুরির চিৎকার শুনে সেসাও বুঝতে পারে যে কোনো বিপদ ঘটেছে। সে বাইরে এসে রাহমিকে রাস্তার মাঝখানে দেখে হতবাক হয়ে যায়। আরও যখন সে দেখতে পায় একটা ট্রাক রাহমির দিকে এগিয়ে আসছে, তখন সে ছুটে চলে যায় দেওয়াল টপকে রাহমির কাছে যাওয়ার জন্য। ঠিক ওই সময় ইয়ান্দুও মিস্টার বদিরের সাথে সেদিকেই আসছিল। ইয়ান্দু কোনো মতে ছুটে যায় এবং তাদের মাকে ট্রাকের নিচে চাপা পড়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। এই ট্রাকটি সেই ট্রাক ছিল যেটার সাথে ব্রিজের ওপর ওয়ান্তুর অ্যাক্সিডেন্ট হতে চলেছিল। যাক, এখন তারা সকলে মিলে রাহমিকে তুলে নিয়ে ঘরের দিকে আসছিল। তখন বদির ইয়ান্দুকে আটকায় এবং বলে সে মানুক বা না মানুক, তাদের বাবার ওই অশুভ দিনে মৃত্যুর কারণেই এমনটি হচ্ছে। তাদের এই কথা সেসাও শুনতে পায় এবং তার এই ব্যাপারটা ভালো লাগে না। এখন ভেতরে এনে শুয়ে দেওয়া হয় রাহমিকে, যেখানে রাহমির প্রচণ্ড শীত করছিল।
নুরি তার কাছেই ছিল এবং এজেং তাকে শুইয়ে দিয়ে ওয়ান্তুর মিলাদের জন্য সবকিছু প্রস্তুত করতে যাচ্ছিল। তখন রাহমি তাকে আটকে নেয় এবং তাদের দুজনকে বলে যে তার কাছে একটা খারাপ সংবাদ আছে। সে নুরির হাত ধরে বলে যে সে খুব শীঘ্রই তাদেরকে ছেড়ে চলে যাবে, তবে তার কাছে একটা ভালো সংবাদও আছে। একথা বলে সে তাদের দুজনের হাত ধরে বলে যে সে তাদেরকে নিজের সাথে নিয়ে যাবে। যা শুনে হতবাক হয়ে যায় নুরি এবং এজেং। নুরি এই ব্যাপারটা সেসার সাথে শেয়ার করে, তবে সেসার মনে হচ্ছিল তাদের মা রাহমি মানসিকভাবে ভেঙে পড়েছে। তবে ইয়ান্দু এবং নুরির কারোরই এমনটি মনে হচ্ছিল না। ইয়ান্দু যখন মিস্টার বদিরের কথা বলে তখন সেসা বলে যে সকলে জানে মিস্টার বদির ওয়ান্তুকে হিংসা করত, এমনকি সে ওয়ান্তুর জনপ্রিয়তা নষ্ট করার জন্য সে এক সামানেরও শরণাপন্ন হয়েছিল। তখন ইয়ান্দু বলে যে যদি এরকম অস্বাভাবিক কিছু নাই ঘটে থাকবে তাহলে রাহমির কেন ঠান্ডা লাগছে, সে শীতে কাঁপছে অথচ তার একটুও জ্বর নেই। এর কারণ কি সেসার মতো বড় ডক্টর বলতে পারবে? একথা শুনে সেসা একটু রেগে যায়। তখনই সেখানে চলে আসে এজেং। এজেংকে সেসা পাঠিয়েছিল তাদের মায়ের জন্য ঔষধ আনতে, তবে বৃষ্টির মাঝে সকল দোকান বন্ধ থাকায় সে ক্লিনিক থেকে একটাই ঔষধ আনতে পেরেছিল। ওষুধটা নেওয়ার পর সেসা নুরি এবং ইয়ান্দুকে উদ্দেশ্য করে বলে সে এখন এই পরিবারের প্রধান, তাই সে যা বলবে তাদেরকে তা মেনে চলতে হবে। একথা বলে সে সেখান থেকে রুমে চলে যায়। এভাবেই কেটে যায় দ্বিতীয় রাতটি। শুরু হয় তৃতীয় দিন। রাহমি ততক্ষণে বেশ স্বাভাবিক হয়ে গিয়েছিল। সে নুরির কাছে তার বাবার কথা বলছিল। অন্যদিকে ইয়ান্দু বাড়ির কোন কোন অংশে কাজ করা প্রয়োজন এটা কর্মচারীকে বুঝিয়ে দিচ্ছিল। বাড়িতে হওয়া শর্ট সার্কিট সারার ব্যাপারেও সেসা তাকে মনে করিয়ে দেয়। এদিকে নুরির কাছে রাহমি জানতে চায় সে কি 7 দিন পর্যন্ত এই বাড়িতে থাকতে চলেছে। মৃত্যুর 7 দিন পর পর্যন্ত বাড়িতে বিপদ থাকে, তাই সে নুরিকে নিয়ে ভীষণ চিন্তিত। নুরি তাকে জড়িয়ে ধরে এবং তাকে চিন্তা করতে মানা করে। তখনই সেখানে সেসা আসে এবং রাহমিকে জিজ্ঞাসা করে সে কি একটু সুস্থ হয়েছে। সে যদি সুস্থ হয় তাহলে আগামীকালই সে নিজের কাজে ফিরে যেতে চায়। রাহমি ও সেসার দায়িত্বের ব্যাপারটা বুঝতে পারে এবং তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। এখন ওই রাতে আমরা রাহমিকে এশার নামাজ আদায় করতে দেখতে পাই। ওই সময়ও কর্মচারীরা বাড়ির সিলিংয়ে কাজ করছিল। হাতুড়ি মারার ফলে আমরা দেখতে পাই রাহমির উপরে থাকা ফ্যানটিতে কিছু সমস্যা হতে শুরু করে। এরই মাঝে ইয়ান্দু ওই কর্মচারীদের কাছে যায় এবং তাদেরকে বলে আজ রাতের মতো কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, বাকিটা তারা কাল করলেও চলবে। এদিকে নামাজ আদায়ের সময় আমরা রাহমির কাছে একটা পচংকে দেখতে পাই, যে ব্যাপারে কিছু না জানা রাহমি তার নামাজটা কমপ্লিট করে। ওই সময় ফ্যানে কিছু আওয়াজ হতে শুরু হয়। রাহমি এটা দেখে বেশ অবাক হয় এবং ফ্যানের সুইচটা অফ করার চেষ্টা করে, তবে ফ্যানটা কিছুতেই অফ হচ্ছিল না। সে ইয়ান্দুকে ডাকারও চেষ্টা করে, তবে কেউই তার ডাকে সাড়া দেয় না। এমন সময় হঠাৎই পিছ থেকে আওয়াজ ভেসে আসে। সে পেছনে থাকা ঘরের দরজাটি খুলে দেখতে যাচ্ছিল, এমন সময় অপোজিটে থাকা জানালাটি আপনা আপনি খুলে যায়। এতে করে রাহমি বেশ ঘাবড়ে যায়। ভয়ে ভয়ে সে জানালার কাছে এগিয়ে যায় কি হয়েছে তা দেখার জন্য। এমন সময় আচমকা একটা উল্টো পচং তার সামনে চলে আসে, ফলে সে ঘাবড়ে যায় এবং নিচে পড়ে যায়। তখনই উপরে চলতে থাকা ফ্যানটি আচমকা খুলে এসে তার পাশে পড়ে, ফলে ঘুরতে থাকা ফ্যানের পাখায় বারবার আঘাত লেগে সে সেখানেই মারা যায়। এই ঘটনায় সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিল। ওয়ান্তুর মৃত্যুর মাত্র 3 দিনের মাথায় তার স্ত্রীর মৃত্যু। ব্যাপারটা নিয়ে সকলের মধ্যে বেশ চিন্তার সৃষ্টি করেছিল। তাই তো বদির এখানে ইয়ান্দুকে বলে এই মুহূর্তে তাদের সাহায্য করতে পারে একজন শামান। সে এখানে ওই শামানের অ্যাড্রেস তুলে দেয় ইয়ান্দুর হাতে এবং বলে এই মুহূর্তে সবথেকে বেশি বিপদে রয়েছে তাদের বড় ভাই সেসা। অন্যদিকে সেসা তখন নুরিকে সান্ত্বনা দিচ্ছিল। নুরি মেনেই নিতে পারছিল না যে ডিগ্রির জন্য তার বাবা মা এত বেশি এক্সাইটেড ছিল, সেই ডিগ্রিকে কাজে লাগিয়ে সে তার বাবা মাকে প্রাউড ফিল করাতে পারল না। তার আগেই তার বাবা মা তাদেরকে ছেড়ে চলে গেল। তখন নুরি সেসাকে প্রশ্ন করে যে যদি এটা অ্যাক্সিডেন্ট হিসাবে সে ধরেও নেয় তবুও কিন্তু রাহমির মৃত্যু স্বাভাবিক নয়। যা শুনে সেসা তাকে বকা দিতে থাকে আর বলতে থাকে ইয়ান্দুর মতো কথা না বলতে। তখনই ইয়ান্দু সেখানে চলে আসে এবং সেসাকে বলে যে সে এখন এই সব কিছু আটকানোর জন্য কি করতে চলেছে। সে তো বাড়ির প্রধান, তাই তার সিদ্ধান্তের উপরই সব নির্ভর করছে। সেসা এই কথা শুনে রেগে যায় এবং বলে যে মৃত্যুকে কেউই আটকাতে পারে না, এটা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার হাতে। সে ডক্টর হয়েও নিজের রোগীদেরকে নিশ্চয়তা দিতে পারে না যে সে বাঁচবে নাকি মরবে। সে শুধুমাত্র চায় যে নুরি এবং ইয়ান্দু যেন ভুল পথে না যায়। নুরি এখানে তার 2 ভাইকে থামায়
এবং বলে তাদের মায়ের লাশ এখনো ভেতরে, তারা যেন এভাবে লড়াই না করে। ব্যাপারটা মেনে নিয়ে সেসা ভেতরে চলে যায়। ওই সময় আমরা লক্ষ্য করতে পারি সেসার যেন অস্বাভাবিক ঠান্ডা লাগছিল, যেমনটি এর আগেও আমরা দেখেছি। মৃত্যুর আগে ওয়ান্তর সেই সাথে রাহমিরও ঠান্ডা লাগছিল, ফলে এই জিনিসটা ইঙ্গিত করে যে পরবর্তী টার্গেট হতে চলেছিল সেসা। এখন ওই রাতে মায়ের লাশের কাছেই ঘুমিয়ে পড়ে নুরি। অনেক রাতের দিকে তার ঘুম ভেঙে যায়, তবে সে উঠে বসতেই আমরা দেখতে পাই তার পেছনে রাহমির লাশও উঠে বসেছে। যে জিনিসটা লক্ষ্য না করে নুরি উঠে দাঁড়ায়। এমন সময় আচমকা রাহমি সেখানে দৌড়ে আসে এবং তার মুখ চেপে ধরে। এই ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় নুরির। সে তখনও রাহমির কাছেই শুয়েছিল, তবে অদ্ভুত ব্যাপার হলো রাহমি তার দিকেই ফিরে আছে। আপনা আপনি রাহমির লাশের মুখ তার দিকে ফিরে গিয়েছে দেখে নুরি একটু ঘাবড়ে যায়, আর এরপর সাহস করে সে তার মুখ সোজা করে দেয় এবং একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দেয়। সেখানেই বসে কাঁদতে থাকে নুরি। অন্যদিকে তার বড় ভাই সেসা ব্রিজের উপর গিয়ে একাকী কাঁদছিল এবং সিগারেট পান করছিল। এমন সময় হঠাৎই সে ব্রিজের এক প্রান্ত থেকে তার মায়ের কণ্ঠের ডাক শুনতে পায়। সে সেখানে তার মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যে কিনা সেসাকে বলছিল যে সে একাকিত্ব অনুভব করছে। যা শুনে সেসা ঘাবড়ে যায়। সাথে সাথে সেখানে থাকা বাল্বটি ব্লাস্ট হয়ে যায়। তখনই ব্রিজের অপর প্রান্তে সেসা তাদের বাবা ওয়ান্তকে দেখতে পায়, যে কিনা তাকে নিজের কাছে ডাকছিল। দুই পাশ থেকেই তার বাবা মা তাকে ডাকছিল। এটা দেখে সে ভয় পেয়ে গিয়েছিল। এমন সময় তার মাথার উপরে থাকা বাল্বটি ফেটে যায়। সাথে সাথে রাহমি এবং ওয়ান্তও গায়েব হয়ে যায়। এটা দেখে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল সেসা, তাই সে দ্রুত ফিরে আসে বাড়িতে। বাড়িতে ফিরেই সে নিজের ঘরে চলে যায় এবং একটা এনজাইটির ওষুধ খেয়ে নেয়। এর ফলে সাথে সাথে তার ঘুম এসে যায়। এভাবেই শেষ হয়ে যায় তৃতীয় রাত। চতুর্থ দিনে শুরু হয়। রাহমিকে দাফন করা হয়, যেখানে গ্রামের সকলেও এখন তাদেরকে বোঝানো শুরু করেছিল যে এই মৃত্যুগুলো স্বাভাবিক না, তাদের একটু হলেও সিরিয়াস হওয়া উচিত। এখন মাকে দাফন করে ফেরার সময় এই ব্যাপারে ইয়ান্দু নুরিকে বলে। ইয়ান্দু সামানের কাছে যেতে চাইছিল, তখন নুরি বলে সেসা এতে কখনোই রাজি হবে না। উত্তরে ইয়ান্দু বলে যে তারা সেসাকে কিছু বলবেও না। তার মনে হচ্ছে তারা দুজন ওই রিচুয়াল করেছে, তবে সেসা করেনি। হতে পারে এই সামানের কাছে যাওয়ার ফলে তারা সেসাকে বাঁচাতে পারে। ফলে নুরিও ব্যাপারটা মেনে নেয় এবং গোরস্থান থেকে ফিরেই সেই ইয়ান্দুর সাথে রওনা দেয় ওই সামানের কাছে যাওয়ার জন্য। ওই সময় নিজের ঘরে ঘুমিয়েছিল সেসা। আচমকাই ঘরের জানালা বন্ধ হওয়ার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। তার তখনও প্রচণ্ড শীত করছিল। এমন সময় সে তার মায়ের কণ্ঠ শুনতে পায়। সেই সাথে আয়নার রিফ্লেকশনে সে তার মাকেও দেখতে পায়, যে কিনা পরক্ষণেই গায়েব হয়ে যায়। এবার সেসা শীতে কাঁপতে কাঁপতে রুম থেকে বেরিয়ে আসে। এমন সময় মায়ের ঘর থেকে সে তার মায়ের ডাক শুনতে পায়, যে কিনা তাকে বারবার বলছিল যে সে একাকিত্ব অনুভব করছে। একথা শুনে সেসা চলে যায় তার মায়ের ঘরে। ঘরের দরজা খুলতেই আমরা দরজার পেছনে রাহমিকে দেখতে পাই। এখন ওই ঘরে প্রবেশ করার পর সেসা দেখতে পাই উপরের সিলিংয়ের যে অংশটা কাল রাতে ভেঙে গিয়েছিল সেটা এখনো ঠিক করা হয়নি। তাই সে রুম থেকে বের হয়ে এজিংকে ডাক দেয় এবং জিজ্ঞাসা করে যে এই জায়গাটি ঠিক করা হয়নি কেন। এজিং বলে যে সেসা ঘুমিয়েছিল, এই কারণেই সে কোনো রকম আওয়াজ করেনি। তখন সেসা এজিংকে প্রশ্ন করে যে তার কি শীত করছে না, কারণ সেসার তো অনেক শীত করছিল। এজিং জানায় যে না, তার তো উল্টো গরম লাগছে। এজিং জিজ্ঞাসা করে যে সেসার কি অনেক খারাপ লাগছে, খারাপ লাগলে সে তাকে হসপিটালে নিয়ে যাবে। তখন সেসা বলে পরবর্তীতে ইয়ান্দুই তাকে হসপিটালে নিয়ে যাবে। যা শুনে এজিং জানায় ইয়ান্দু এবং নুরি তো দুপুরবেলায় বেরিয়ে গিয়েছে, তারা এখনো ফেরেনি। একথা শুনে সেসা তাদেরকে নিয়ে অনেকটা চিন্তায় পড়ে যায়। এখন এজিং চলে যায় রাহমির দোয়া অনুষ্ঠানের আয়োজন করতে। অন্যদিকে নুরি এবং ইয়ান্দুর ওই সামানের কাছে পৌঁছাতে রাত হয়ে যায়। পাহাড়ি জঙ্গলের মাঝখানে এই সামানের বাড়িতে প্রবেশ করতে ভীষণ ভয় পাচ্ছিল নুরি, তবে ইয়ান্দু বলে যে তাদের আর কোনো উপায় নেই। তখনই ওই সামান ঘর থেকে বেরিয়ে আসে, যার নাম ছিল সুকমা। সুকমা এখানে তাদেরকে এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। তারা তাকে সবকিছু খুলে বলছিল। তখনই অন্যদিকে আমরা বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে আজ রাতের দোয়া শেষ করে সকলে বাড়ি ফিরে যাচ্ছিল। বদির সেখান থেকে যাওয়ার সময় সেসাকে বলে যদি প্লান্টেশনের কোনো কাজে তার কোনো সাহায্য লাগে তাহলে সেসা তাকে বলতে পারে। এই কথাটি সেসার মনে লাগে। সে তখনই এজিংকে ডেকে জিজ্ঞাসা করে যে এখনো পর্যন্ত বদির তাদের বিজনেসে আগ্রহী কিনা। এজিং বলে যে হ্যাঁ,
শেষ দিন পর্যন্ত সে ওয়ান্তোর সাথে এই ব্যাপারে কথা বলেছিল। এরপর এজেং আরও বলে যে বদিরের সাথে ইয়ান্দুর খুব ভালো সম্পর্ক, ইয়ান্দু তার কথাও মানে। সেসা এই ব্যাপারটা মিলিয়েও দেখে যে ওয়ান্তোর মৃত্যুর পর থেকে বদির যা কিছু বলেছে ইয়ান্দু তাতেই বিশ্বাস করছে, তাই সে এখানে এইসব ব্যাপার নিয়ে একটু চিন্তিত হয়ে পড়ে। ওই সময় আমরা দেখতে পাই তার ভীষণ শীত করছিল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে চলে যায় ইয়ান্দুর ঘরে। সেখানে গিয়ে সে কিছু না কিছু খুঁজতে আরম্ভ করে। মূলত সে এমন কিছু খোঁজার চেষ্টা করছিল যার ফলে সে ইয়ান্দুর অন্ধবিশ্বাস দূর করতে পারবে, অথবা বদির যে তাকে ম্যানিপুলেট করছে এটা সে প্রমাণ করতে পারবে। এমন সময় সে বিছানার নিচে কিছু একটা খুঁজে পায়। সেটা হাতে ধরে বের করতেই সে চমকে ওঠে, কেননা এটা একটা জ্যান্ত মানুষের চোখ ছিল। তবে তা পরক্ষণেই গায়েব হয়ে যায়, যা দেখে এবার সেসা আবারও বিছানার নিচে কিছু পায় কিনা দেখতে থাকে। সেখানে সে ছোট্ট এক টুকরো কাপড় পায়, যার ভেতরে ছিল কালো মাটি। সেসার সাথে সাথে এটার ফটো তুলে নেয় এবং পাঠিয়ে দেয় নুরির কাছে। তবে তার ফোনে একদমই চার্জ ছিল না। এমন সময় আচমকা সামনের জানালাটি খুলে যায়। সে ভয়ে ভয়ে ওইদিকে এগিয়ে যায় বাইরেটা দেখার জন্য। তবে বাইরেটা দেখার সময় সে অনুভব করতে পারে যেন তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পেছনে ঘুরতেই সে ভয়ে চমকে ওঠে, কেননা সেখানে ওয়ান্তোর পচং দাঁড়িয়েছিল, যা পরক্ষণেই গায়েব হয়ে যায়। এমন সময় সে বাইরে ওয়ান্তোকে দেখতে পায়, যে কিনা সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছিল। ইতিমধ্যে সেসার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে সে ভুলেই গিয়েছিল ওয়ান্তো মারা গিয়েছে। তাই তো সে তার পিছে ছুটতে আরম্ভ করে এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। এদিকে এজেং তার কণ্ঠ শুনে যখন তার ঘরে যায় তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। তাই তো সেসাকে পুরো বাড়িতে খুঁজে না পেয়ে সে সাথে সাথে কল করে নুরিকে, যে কিনা তখনও ইয়ান্দুর সাথে সুকমার কাছে ছিল। সুকমার কাছ থেকে সে জানতে পারে যে ক্লায়েন্ট টিউসডেতে যদি কোনো পরিবারের কোনো সদস্য মারা যায় তাহলে ওই পরিবারের প্রত্যেককে এই রিচুয়াল করতে হয়। যদি একজনও না করে তাহলে পুরো পরিবার ধরে শেষ হয়ে যায়, বিশেষ করে তারা যারা কিনা এই রিচুয়াল পারফর্ম করে না। এমন সময় নুরির কাছে কল আসে এজেংয়ের। সে কল রিসিভ করতেই যখনই জানতে পারে সেসাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখনই ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং হোয়াটসঅ্যাপে সে সেসার মেসেজটিও দেখতে পায়, যার ফলে সে ইয়ান্দুকে নিয়ে তখনই সেখান থেকে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে ওয়ান্তোর পিছু করতে করতে সেসা চলে এসেছিল গহীন জঙ্গলে, যেখানে জঙ্গলি প্রাণীর জন্য ভেতরে প্রবেশ করা নিষিদ্ধ ছিল। এরপরও সেসা ভেতরে চলে যায়। কিছু দূর যেতেই সে ওয়ান্তোকে দেখতে পায় না। এ কারণেই সে মেঝের কাঠি জ্বালিয়ে দেখার চেষ্টা করে। আর এমন সময় তার সামনে চলে আসে রাহমির বিভৎস রূপ। এটা দেখে সে ভীষণভাবে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে ছুটতে আরম্ভ করে। এভাবেই অন্ধকারে জঙ্গলের মাঝ দিয়ে ছোটার সময় তার এক পা পড়ে যায় পশু ধরার ফাঁদে, যার ফলে সে ভীষণভাবে আহত হয়ে পড়ে। সে আপ্রাণ চেষ্টা করছিল ওই ফাঁদ থেকে নিজেকে মুক্ত করার, তবে এতে করে সে আরো বেশি কষ্ট পাচ্ছিল। কোনো মতে সে অনেক কষ্টে নিজেকে ওই ফাঁদ থেকে মুক্ত করে, তবে তার অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছিল, যে কারণে সে একটা কাপড় নিয়ে সেখানে বেঁধে দেয়। ইতিমধ্যে এজেংয়ের সাথে গ্রামের অনেকেই মিলে তাকে জঙ্গলের ভেতরে খুঁজছিল। অন্যদিকে নুরিকে নিয়ে ইয়ান্দুও ফিরে আসছিল বাড়ির দিকে। এদিকে কোনো মতে ব্যথা সহ্য করে সেসা পৌঁছে যায় মেন রোডের কাছে, যেখান থেকে একটা ট্রাক আসছিল। সে ওই ট্রাককে থামায় এবং সাহায্য চায় আশেপাশের কোনো এক ক্লিনিকে নামিয়ে দেওয়ার জন্য। ট্রাক ড্রাইভার তাকে পেছনে উঠতে বলে। তখনই আমরা দেখতে পাই এটা আসলে ওই ট্রাকটি ছিল, যে ট্রাকটিকে আমরা ওয়ান্তো এবং রাহমির মৃত্যুর আগে দেখেছিলাম, যার মানে হলো এটা মোটেও সেসার জন্য ভালো সাইন ছিল না। ট্রাকটি তাকে একটা নির্জন ক্লিনিকের সামনে এনে নামিয়ে দিয়ে চলে যায়। সেসা প্রথমে তো ক্লিনিকের দরজার সামনে গিয়ে নক করে, তবে কেউ দরজা না খোলায় সে কোনো মতে নিজের চেষ্টায় দরজাটি খোলে এবং ভেতরে প্রবেশ করে, যেখানে সব লাইটগুলো ফ্লিকার করছিল। সেসা মাটিতে পড়ে যায়, আর এরপরও কোনো মতে শক্তি দিয়ে সে উঠে পড়ে সেখানে থাকা একটা বিছানায়, যেটার উপর শুয়ে সে শীতে কাঁপতে থাকে। আচমকা তখন আমরা কাউকে একটা বেডটিকে নিয়ে যেতে দেখতে পাই। সেসা কোনো মতে মুখের উপর থেকে চাদর সরাতেই রাহমিকে দেখতে পায়, যে কিনা তার দিকে তাকিয়ে স্মাইল করে। সেই সাথে বেডের অপর প্রান্তে ছিল তার বাবা ওয়ান্তো। এটুকু দেখেই সে অজ্ঞান হয়ে পড়ে। কিছু সময় পর তার জ্ঞান ফেরে। সে নিজেকে আবিষ্কার করে ওই ক্লিনিকের মর্গে, যেখানে তার চারপাশে 4টা লাশ ছিল। সে উঠে বসে এবং নিজের পায়ের উপর থেকে চাদর সরায়। আচমকা তার চারপাশের লাশগুলো উঠে বসে, যা দেখে সে অনেকটা ঘাবড়ে যায়
এর উপর আবার লাশগুলো তার দিকে ভয়ানকভাবে তাকায় এবং তার দিকে এগিয়ে আসে, যা দেখে সেসা ঘাবড়ে যায় এবং দ্রুত বিছানা থেকে নামতে গিয়ে সে নিচে পড়ে যায়। ধারালো কিছু একটা তার মাথার ভেতর দিয়ে ঢুকে যায় এবং সে সেখানেই মৃত্যুবরণ করে। এদিকে তখনই বাড়িতে গিয়ে পৌঁছায় নুরি এবং ইয়ান্দু। গ্রামের লোকেদের সাথে মিলে তারা আবারও সেসাকে খুঁজতে বের হতে চাইছিল। এমন সময় মিস্টার বদিরের কাছে কল আসে। সে জানতে পারে ক্লিনিকেই রয়েছে সেসা, যা শুনে তারা এক মুহূর্ত অপেক্ষা করে না। তখনই ওই ক্লিনিকে গিয়ে পৌঁছায়। সেখানে যাওয়ার পর তারা জানতে পারে যে তারা দেরি করে ফেলেছে, সেসা তো অলরেডি মারা গিয়েছে। আমরা জানতে পারি সেই হসপিটালে এসে যখন প্রথমবার ফ্লোরে পড়ে গিয়েছিল তারপর আর উঠতে পারেনি। তারপর থেকে যা কিছু আমরা দেখেছি সবকিছু তার কল্পনা। এখানকার ডক্টর এবং নার্সরা অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচানোর, তবে তারা এই কাজে সফল হয়নি। ফলে ভীষণভাবে ভেঙে পড়ে নুরি এবং ইয়ান্দু। তারা ওই সামানের কাছে গিয়েই ছিল শুধুমাত্র সেসাকে বাঁচানোর জন্য। তবে বাবার মৃত্যুর পঞ্চম দিনেই তাদের দাফন করতে হয় তাদের ভাইকে। এই ব্যাপারটা নিয়ে তারা দুজনই ভীষণভাবে ভেঙে পড়েছিল। সুইয়নও তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, তবে বাড়িতে ফিরেও তারা দুই ভাই বোন কিছুতেই নিজেদেরকে বোঝাতে পারছিল না যে তারা তাদের ভাইকে বাঁচাতে পারেনি। এজিং এসে নুরিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন ইয়ান্দু বলে এখন তো তারা বিশ্বাস করে, তাই না, যে তাদের মরহুম বাবা ওয়ান্তু তাদেরকে নেওয়ার জন্য এসেছে। নুরি এবং ইয়ান্দু দুজনের জন্যই এই ব্যাপারটা অনেক বেশি কঠিন ছিল। গত 5 দিনে তাদের পরিবারের 3 জন সদস্য মারা গিয়েছে। সেসার মৃত্যুর মাধ্যমে তাদের মাথার উপর থেকে ছায়াও যেন চলে গেল। ইয়ান্দুর তো এটা ভেবে আফসোস হচ্ছিল যে সে কেন সেসাকে জোর করেনি। সেসা যদি তার কথা মানত এবং ওই রিচুয়াল করত তাহলে হয়তোবা সে বেঁচে যেত। নুরি তাকে সান্ত্বনা দিয়ে ঘরে পাঠিয়ে দেয় এবং সে নিজেই বাইরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এমন সময় সে লক্ষ্য করে যে তার ভীষণ শীত করছে, আর এই লক্ষণ একদমই ভালো ছিল না। সে নিজের ঘরে যায় এবং দ্রুত একটা সোয়েটার বের করে পরে নেয়, তবে তার শীত যেন কিছুতেই যাচ্ছিল না। এটা লক্ষ্য করা মাত্রই তার মনে পড়ে যায় যে তার মায়েরও ভীষণ শীত করছিল। সেই সাথে মায়ের মৃত্যুর সাথে সাথে ভীষণভাবে শীত লাগছিল সেসার। ফলে সে অনেকটা ঘাবড়ে যায় এবং নিজের বিছানার নিচেটা চেক করে, যেখানে সে ওইরকমই একটা কাপড়ের টুকরো পায় যেমনটি সেসা পেয়েছিল। যেটা পেয়ে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং তখনই চলে যায় ইয়ান্দুর ঘরে। ইয়ান্দুকে গিয়ে সে সবটা খুলে বলে। ফলে ইয়ান্দু তখনই নুরিকে নিয়ে রওনা হয় ওই সামানের কাছে। সেখানে গিয়ে সে সামানকে জানায় যে তাদের প্রত্যেকের ঘরের বিছানার নিচে এরকম একটা একটা করে পুটলি ছিল। সে সামান সুকমাকে জিজ্ঞাসা করে যে তারা দুই ভাই বোন তো রিচুয়াল করেছিল, তাহলে তার বোন নুরি কেন এইভাবে অসুস্থ হয়ে পড়েছে। তখনই সুকমা তাদেরকে জানায় যে এই কাপড়ের মধ্যে রয়েছে কবরের মাটি, আর এর মানে হলো কেউ তাদেরকে মৃত্যুর বান মেরেছে, অর্থাৎ একরকম ভয়ানক কালো জাদু, যেটা থেকে বাঁচতে গেলে তাদেরকে তাপা পেন্ডেম নামক একটা রিচুয়াল করতে হবে। এই রিচুয়ালে ব্যবহৃত হবে তাদের রক্ত, এবং এখনই এই রিচুয়ালটি সম্পন্ন করতে হবে যাতে করে তারা মৃত্যুকে ওই ব্যক্তির কাছে পাঠিয়ে দিতে পারে যে কিনা তাদের দিকে এই মৃত্যুর বান পাঠিয়েছে। অর্থাৎ নুরি এবং ইয়ান্দুর বদলে ওই ব্যক্তি মারা যাবে যে কিনা তাদের উপর এই কালো জাদু করেছে। আমরা জানতে পারি ওয়ান্তোর মৃত্যু কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, বরং সেও সেদিন এই কালো জাদুর কারণেই মারা গিয়েছিল। তার ওয়াশরুমে আমরা একটা কালো ছায়াকেও দেখতে পাই। এখন রিচুয়ালের নিয়ম অনুযায়ী নুরি এবং ইয়ান্দুকে গলা পর্যন্ত মাটির ভেতরে পুঁতে দেওয়া হয়। অন্ধকার এই জঙ্গলে ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল, অর্থাৎ এটাই ছিল গল্পের শুরুতে দেখানো ওই রিচুয়ালটি। সুকমা এখানে রিচুয়ালের মাধ্যমে এই বানকে উল্টো করে দেয়। ফলে ওই জিন চলে যায় যে তাকে পাঠিয়েছিল তার কাছে। আর এই ব্যক্তি আর কেউ নয় বরং সুইয়নও ছিল। সুইয়নও তখন তার স্ত্রীর ছবি দেখছিল। সেখানে থাকা ছবির মাধ্যমে আমরা জানতে পারি তার স্ত্রী মূলত ছিল ওয়ান্তোর একমাত্র বোন, অর্থাৎ এজেং এর মা। আর এর মানে স্পষ্ট, এজেং সুইয়নোর মেয়ে ছিল। এখন সুইয়নোর সামনে ওই জিন চলে আসে, যাকে দেখে সুইয়নো একটু ঘাবড়ে যায়। এমন সময় মেন দরজাটি খুলে গেলে সে গিয়ে দরজাটি বন্ধ করে দেয়। তখনই সে নিজের ঘরে ওই জিনকে দেখতে পায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে। জিনিসপত্র সব উল্টোপাল্টা ভাবে পড়তে থাকে, আর এরপর ওই জিন তার গলা চেপে ধরে। সুকমার করা রিচুয়ালটা যতটা সামনে এগোচ্ছিল ততটাই সুইয়নোর উপর হামলা করছিল ওই জিন। জিন এখানে তার মুখের উপর অ্যাসিড ফেলে দেয় এবং তার উপরে এসে নিজের মুখ থেকে রক্ত ফেলতে থাকে, যার ফলে সেখানেই মুখ ঝলসে গিয়ে মারা যায় সুইয়নো।
তাকে মারার পর জিন ফিরে যায় সুকমার কাছে, যেখানে সুকমা রিচুয়াল করছিল। নুরি তার ঠিক সামনে ওই জিনকে দেখতে পায়, ফলে সে চিৎকার করতে থাকে এবং তাকে ছেড়ে দিতে বলে। ইয়ান্দু তাকে ডেকে তার হুঁশ ফেরানোর চেষ্টা করে, তবে সে যখনই ইয়ান্দুর দিকে তাকায় তখনই আরো বেশি চিৎকার করতে থাকে, কেননা সে ইয়ান্দুর জায়গাতেও ওই জিনকেই দেখছিল। ফলে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং তখনই মাটির ভেতর থেকে উঠে রিচুয়ালের মাঝেই সেখান থেকে পালাতে আরম্ভ করে। যেহেতু সে রিচুয়ালের মাঝখান থেকে উঠে এসেছিল, তাই ওই জিনও এবার তার পিছু করছিল। আচমকা জিনটি তার উপর হামলা করে, সাথে সাথে পাশেই বাজ পড়ে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। দৃশ্য চলে যায় অতীতে। আমরা জানতে পারি সুয়োনোর স্ত্রী ইসমা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, যে অ্যাক্সিডেন্টে সুয়োনোর পাও বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে কারণে সে ওয়ান্তুর শরণাপন্ন হয়। এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি যে ওয়ান্তু এবং ইসমা মিলেই মূলত এই বিজনেসটা শুরু করেছিল। তবে ওয়ান্তু সুয়োনোকে একদমই পছন্দ করত না, কেননা সে একজন অলস প্রকৃতির লোক ছিল। সে কখনো ইসমার ঠিকভাবে খেয়াল রাখেনি। তবে সুয়োনো যখন এজিংয়ের ব্যাপারে তার কাছে সাহায্য চায়, তখন ওয়ান্তু রাজি হয়ে যায়। সে এজিংকেও তার বাকি 3 ছেলে মেয়ের মতো করে দেখবে বলেই প্রতিজ্ঞা করে। সেই সাথে এই প্রতিজ্ঞাও করে যে বাকি 3 ছেলে মেয়ের মতো এজিংকেও সে উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। তবে এমনটি সে করে না, বরং ওয়ান্তু তো এজিংকে নিজের বাড়ির কাজের লোকের মতো ট্রিট করতে শুরু করেছিল। এজিং ওই বাড়িতে থেকে ঘোড়ার দেখাশোনা করত, বাড়ির সকল কাজ করত। সে কখনো পড়াশোনার সুযোগ পেত না, যে ব্যাপারটা নিয়ে সে সুয়োনোর সামনে গিয়ে কান্নাকাটিও করে। সুয়োনো তখন ঠিক করে যে সে এর জন্য ওয়ান্তুকে উপযুক্ত শাস্তি দিবে, তাই তো সে তার পুরো পরিবারের উপর কালো জাদু করে, যে ব্যাপারে এজিং তাকে সাহায্য করে। এজিংই মূলত ওই কাপড়ের টুকরোগুলো প্রত্যেকের বিছানার নিচে রেখে দিয়েছিল এবং ওয়ান্তর পরিবারের প্রত্যেকের মৃত্যুতে এই বাপ মেয়ে ভীষণ খুশি হচ্ছিল। এই সব কিছু সুকমার মাধ্যমে জেনে যায় ইয়ান্দু। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে এজিং এমনটি করতে পারে। সেই সাথে সে এটাও উপলব্ধি করতে পারে যে তার বাবার মৃত্যু খারাপ দিনে হয়েছে বলে এই সব কিছু ঘটছে না, অর্থাৎ সেসা সঠিক ছিল। এখন ওই সময় আমরা এজিংকে দেখতে পাই, যে কিনা সাইকেল চালিয়ে বাড়িতে গিয়ে পৌঁছায়, অর্থাৎ ওয়ান্তর বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তখনও পর্যন্ত ঘোড়াটিকে বাইরে বাঁধা ছিল, যেটাকে সে ভেতরে রাখতে যাচ্ছিল। তবে ঘোড়াটি এবার আর তার কন্ট্রোলে থাকে না, সে যেন ছটফট করতে আরম্ভ করে। সে এজিং এর সাথে কিছুতেই যেতে চাইছিল না। তখনই বাড়ির গেট আপনা আপনি খুলে যায় এবং ঘোড়ার কারণে নিচে পড়ে যায় এজিং। সেই সাথে ঘোড়ার দড়িও তার পায়ের সাথে পেঁচিয়ে যায়। সাথে সাথে ঘোড়াটি ছুটতে আরম্ভ করে, সাথে সাথে এজিংও আহত হতে থাকে। তখনই জঙ্গলের মাঝে পড়ে থাকা একটা গাছের টুকরো বেঁধে যায় তার বুকে। এর ফলে সে সেখানেই মৃত্যুবরণ করে। আর এই পুরোটাই ওই জিনের কারণেই ঘটেছিল। আমরা তার পাশেই ওই জিনটিকে দেখতে পাই। এরই সাথে সাথে জ্ঞান ফিরে আসে নুরির। নুরি মূলত অজ্ঞান হওয়ার পর তাকে মাটির নিচে পুঁতে এই রিচুয়ালটা সম্পন্ন করেছিল সুকমা। ফলে ইয়ান্দুর সাথে সাথে সেও বেঁচে গিয়েছিল, যেটা দেখে ইয়ান্দু অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং বোনের কাছে গিয়ে কাঁদতে থাকে। এখন এরপর পরদিনকার দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে বাকি গ্রামবাসীর সাথে 2 ভাই বোনই গোরস্থানে ছিল। কবর দেওয়া হচ্ছিল এজিং এবং সোয়োনোকে। তাদের দাফনের কাজ শেষ করে তারা 2 ভাই বোন যখন চলে আসছিল, তখন ইয়ান্দু নুরিকে প্রশ্ন করে যে সে শহরে ফিরে যাবে কিনা ইঞ্জিনিয়ারিং এর উপরে মাস্টার্স করার জন্য। তখন নুরি বলে যে সে এখন আর পড়াশোনা করবে না, আপাতত সেই গ্রামে থেকে মিস্টার বদিরের সাথে গ্রাম উন্নয়নের কাজ করবে। এই ব্যাপারে তাদের দুজনের মধ্যে চুক্তি হয়েছে, যা শুনে ইয়ান্দু বলে যে সেও কি তাহলে মনে করে যে গ্রাম প্রধান আসলে অতটাও খারাপ না যতটা তাদের বাবা মনে করত। সেও চায় তাদের বিজনেসের এই সিক্রেটকে কাজে লাগিয়ে এই গ্রামের উন্নতি হোক। নুরি বলে সে এটা তো চাই, তার পাশাপাশি সে চায় তার ভাইয়ের সাথে আরো লম্বা সময় কাটাতে, কেননা এখন পরিবার বা আপনজন বলতে শুধুমাত্র ইয়ান্দুই আছে। আর এই কারণেই সে শহরে ফিরে যেতে চাইছে না। এটা শুনে ইয়ান্দু নুরিকে জড়িয়ে ধরে। আর এরপর নুরি যখন সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে তাকে একটা প্রশ্ন করে যে এই পরিবারের মধ্যে তারা দুজনই শুধুমাত্র বেঁচে গিয়েছে। এটা 2টো কারণ হতে পারে। প্রথমত, তারা দুজনই একমাত্র ওই প্লেট ভাঙার রিচুয়ালটি করেছিল। দ্বিতীয়টি হলো তাপা পেন্ডেম নামক ওই রিচুয়াল। আসলে কি কারণে তারা বেঁচে গিয়েছে এবং কি কারণে তাদের পরিবারের বাকি 3 জনের মৃত্যু ঘটেছে,
তারা দুই ভাই বোন এই ব্যাপার নিয়ে কনফিউজ ছিল। তখনই আমরা দেখতে পাই সুকমার বাড়ির দৃশ্য, যেখানে গিয়ে পৌঁছেছিল মিস্টার বদির এবং সুকমা তার সামনে মাথা নত করে, যা থেকে আমরা বুঝতে পারি সুকমাই হলো সেই সামান যার আশ্রয় নিয়েছিল বদির। এর মানে নিশ্চয়ই এই সব কিছু তাদের দুজনের পরিকল্পনা ছিল। হতে পারে মিস্টার বদির তার পথের সকল কাঁটা দূর করেছিল, যাতে করে সে ওয়ান্তুর বিজনেসের সিক্রেট জানতে পারে। এই পরিবারে সে যাদের দুজনকে কন্ট্রোলে রাখতে পারবে, অর্থাৎ নুরি এবং ইয়ান্দু, তাদেরকেই সে বাঁচিয়ে রেখেছে, বাকিদেরকে সে মেরে দিয়েছে। অথবা সত্যি এই সব কিছুর পেছনে রয়েছে এজিং এবং সুয়োনো। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপাতত যদি এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে এরকমই মজাদার ইন্দোনেশিয়ান হরর গল্পের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।